হ্যালো এভরিওয়ান, আজ আমরা এই ক্লাসে আমেরিকার বিখ্যাত শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পর্টার, যার পেন নেম বা ছদ্মনাম হলো ও হেনরি, তার লেখা বিখ্যাত শর্ট স্টোরি দ্য লাস্ট লিফের ব্যাপারে আলোচনা করব। এর সামারি, ইন্টারেস্টিং পয়েন্ট, অ্যানালাইসিস এগুলো করব। আর এই উইলিয়াম সিডনি পর্টার বা ও হেনরির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তোমরা আমার ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো বিস্তারিত আলোচনার জন্য অথবা অনলাইন কোনো হেল্পের জন্য, নোটস, কোচিং যাই হোক না কেন যোগাযোগ করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো যাই হোক, এখন লাস্ট লিফের ব্যাপারে আমরা আলোচনা করছি। তো এই লাস্ট লিফ বা শেষ পাতা, লাস্ট লিফ মানে শেষ পাতা। তো কিসের শেষ পাতা? কোনো একটি গাছের শেষ পাতা নিশ্চয়ই হবে, গাছেরই পাতা হয়। এবং এই ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি দুজন মেয়ে রয়েছে, একজন বৃদ্ধ আর্টিস্ট বা পেইন্টার রয়েছেন, যিনি রং তুলি হাতে নিয়ে দেওয়ালে একটি পাতার ছবি আঁকছেন। এবং ঠিক আমরা দেখতে পাচ্ছি উপরের ছবিতে যে দুজন মেয়ে রয়েছে, একজন মেয়ে বিছানায় শয্যাশায়ী, মনে হচ্ছে সে অসুস্থ, এবং জানালার পাশে দেখতে পাচ্ছি একটা পাতা রয়েছে, একটা পাতাকে মানে অনেকগুলো পাতা রয়েছে কিন্তু একটি পাতা হাইলাইটেড রয়েছে দেখতে পাচ্ছি। তো এর উপরে পুরো স্টোরি। তার সঙ্গে নিচের ছবির বাদিকে দেখো, বাদিকের একটি ছবিতে একজন বৃষ্টির রাতে ভিজে রাস্তা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু এই স্টোরির সঙ্গে রিলেটেড। তো এখন এই গল্পটা কি? গল্পটা হলো আমেরিকার নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজ। তো সেই নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজে দুজন মেয়ে তারা থাকে, যারা হলো প্রতিভাবান আর্টিস্ট বা শিল্পী বা পেইন্টার বলতে পারি। তারা ট্যালেন্টেড আর্টিস্ট এবং ভীষণ পোটেনশিয়াল রয়েছে তাদের মাঝে। তো সেই দুজন মেয়ে, যাদের নাম হলো সু এবং জনসি, তারা থাকে, সু এবং জনসি থাকে। এবং এই গল্পটা 1900 সালের শেষের দিকে গল্প, নভেম্বর মাসের গল্প। 1900 সালের নভেম্বর মাসের গল্প মাথায় রাখতে হবে। তো সেই সময় সেই শহরে গ্রিনউইচ ভিলেজে নিউমোনিয়া ছড়িয়ে পড়েছিল এবং নিউমোনিয়ায় প্রচুর লোক আক্রান্ত হচ্ছিলেন ও মারাও যাচ্ছিলেন। অনেক লোক আক্রান্ত হচ্ছিল, মারা যাচ্ছিল সেই সময়। তো সেই নিউমোনিয়া রোগের সঙ্গেই এই গল্পটা রিলেটেড। তো এই গ্রিনউইচ ভিলেজ যে বললাম, সেই গ্রিনউইচ ভিলেজ হলো এমন একটি আমেরিকার প্লেস, যেই প্লেসটি এই গল্পে যেমন আর্টিস্টদের জায়গা, বাস্তবেও কিন্তু গ্রিনউইচ ভিলেজ অ্যাকচুয়ালি আর্টেরই জায়গা, শিল্পের জায়গা। এবং অনেক রকমের মুভমেন্ট হয়েছে সেখানে, অনেক বিখ্যাত মুভমেন্ট হয়েছে, যে মুভমেন্টগুলো তোমরা হয়তো আরেকটু উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে বা এই ক্লাসেও জানতে পারবে। এবং ভীষণই ইন্টারেস্টিং, তোমরা অনেক কিছুর ব্যাপারে জানতে পারবে, পৃথিবীর ব্যাপারে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো সেই মুভমেন্ট বাস্তবেও যেরকম রয়েছে, এই গল্পেও সেরকম রয়েছে। তো সেই মুভমেন্টগুলোর ব্যাপারে জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি জানিয়ে দেবো। তো স্টোরির ব্যাপারে কথা বলছি এখন। তো সু এবং জনসি তো সেই গ্রিনউইচ ভিলেজে থাকে, যারা নিজেরাও আর্টিস্ট বা পেইন্টার। তো নিউমোনিয়া রোগ ছড়িয়ে পড়েছিল সেই সময় 1900 সালের নভেম্বর মাসে, এবং সেই সময় অসুস্থ হয়ে পড়ে জনসি, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে সে। এবং তার জীবনের একটা স্বপ্ন ছিল কি, সে বে অফ নেপলসের ছবি আঁকবে। এখন এই বে অফ নেপলস কি এবং সেটা কোথায়? যেমন আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে একটি বে রয়েছে, বে অফ বেঙ্গল, যাকে আমরা বঙ্গোপসাগর বলে জানি, বঙ্গ উপসাগর। ঠিক সেরকমই ইতালিতে বে অফ নেপলস বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গার ছবি আঁকতে চায় জনসি। একটা খুব সুন্দর ছবি আঁকতে চায়, তার হচ্ছে একটা স্বপ্ন, এবং সে নেপলসে ভিজিট করতে চায়। এখন কেন সেই জায়গার ছবি আঁকতে চায়? কারণ বে অফ নেপলস হলো পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা, একদম পিকচারেস্ক জায়গা যাকে বলা হয়। কেন বলা হয় একে পিকচারেস্ক জায়গা? সেখানকার ছবি বা সেখানকার যদি আমি পেইন্টিং করি, সেটা দেখার মতো হয়, এতটাই সুন্দর সেই জায়গাটা। চারিদিকে পাহাড় ঘেরা রয়েছে, আগ্নেয়গিরি রয়েছে, খুব সুন্দর সমুদ্রের সেই যে ধারটা, সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, মানে অনেকটা শিব ঠাকুরের মাথার চাঁদ বলো বা অথবা ঈদের চাঁদ যেরকম অর্ধচন্দ্র বা হাফ মুনের মতন থাকে বেঁকানো, সেরকম চাঁদের মতন বেঁকানো তার ধার রয়েছে, কিনারা রয়েছে সেরকম। এবং পাশে যে ঘরবাড়িগুলো রয়েছে ভীষণ সুন্দর, চার্চ রয়েছে খুব সুন্দর,
খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। সেখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত মানে ডন এবং টুয়াইলাইট দুটোনই ভীষণই সুন্দর, এবং তাই প্রচুর লোক এই বে অফ নেপলসে ভিজিট করে থাকে, ইটালির বে অফ নেপলসে। তো এই জায়গার ছবি, আমি ছবিটা যেটা দিয়েছি দেখো, খুব সুন্দর কিন্তু ছবি। এই ছবিটা সবাই আঁকতে চায় এবং এই ছবিটা যদি আমি আঁকার মাধ্যমে তুলতে পারি সেটা ওয়ান অফ দ্য বেস্ট পেন্টিংস হবে যে কারোর লাইফে, এবং জন সিরও তাই ইচ্ছে সেই ছবিটা সে আঁকবে। কিন্তু জন সি নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায় এবং ডিপ্রেশনে চলে যায়, ভীষণ রকমভাবে ডিপ্রেশনে চলে যায়, বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। এবং ডাক্তার এসে যখন তাকে দেখে, ডাক্তার এসে দেখার পর বলে জন সি নিজেই সুস্থ হতে চাইছে না, সে ভেঙে পড়েছে মানসিকভাবে। কারণ এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন, সেই কারণেই হয়তো সে ভেঙে পড়েছে মন থেকে, এবং সে নিজেই সুস্থ হতে চাইছে না, তার এটা মনের মধ্যে গেঁথে গিয়েছে। তাই সে যদি মন থেকে সুস্থ হতে না চায়, তাকে সুস্থ করা সম্ভব নয়। আর এই সময় আরেকটি সমস্যার সৃষ্টি হয় যে এই জন সি পাশেই দেখে সে যেই বিছানায় শুয়েছিল, তার রুমের বিছানায়, তার পাশে একটি আইভি গাছ রয়েছে। আইভি গাছ একটা লতাপাতা জাতের গাছ, যার পাতা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি আইভি গাছের ছবিটা দেখিয়ে দেবো। সেই গাছের পাতাগুলো গুনতে থাকে এবং সে সুকে বলে, যে তার বন্ধু সু, সেও নিজে একজন আর্টিস্ট, সুকে বলে যে ওই পাতাগুলো যেদিন সব ঝরে যাবে, সবগুলো পাতা, সেদিন হয়তো আমিও মারা যাব। তো এরকমভাবে তার একটা মানে বলতে গেলে মানসিকভাবে সে ভেঙে পড়েছে, এতটাই মানসিক সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এদিকে সুও ভীষণ এই নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে। কারণ প্রথমত ডাক্তার বলে দিয়েছে জন সি যদি নিজে মানসিকভাবে সুস্থ হতে চায় তবেই তাকে সুস্থ করা সম্ভব, কারণ তার চান্সেস এমনিতে সুস্থ হওয়ার 10%, যদি না সে মানসিকভাবে নিজেকে ঠিক করছে। তো এটাতে সু ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সু জন সিকে বলে যে ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তোমার 90% বাঁচার চান্স। যেখানে ডাক্তার বলেছিল জন সিকে যে জন সি তো মানে ডাক্তার বলেছিল সুকে অ্যাকচুয়ালি যে জন সির বাঁচার চান্সেস ভীষণ কম। সুকে ডাক্তার বলেছিল জন সির বাঁচার চান্সেস খুব কম, 10%, মারা যাওয়ার চান্সেস 90%। সেখানে সু জন সিকে বলে যে ডাক্তার বলেছে তোমার বাঁচার চান্স 90%, মরে যাওয়ার চান্স 10%। উল্টোটা বলে তাকে মানসিক শান্তি দেওয়ার জন্য, সাহস জোগানোর জন্য, কিন্তু সু নিজে মন থেকেই ভেঙে পড়ে থাকে, সে যদিও এই ফ্যাক্টটা জানতো না। এখন জন সি পড়ে যায় সমস্যায়, কারণ জন সিকে সুকে তাকে দেখভাল করতে হয়, তার শুশ্রূষা করতে হয়, তাকে সার্ভিস। এদিকে সুকে জন সির ট্রিটমেন্টের জন্য কিন্তু ড্রয়িং করতে হয়, কারণ সে অ্যাকচুয়ালি সু একটি কমার্শিয়াল ম্যাগাজিনে কাজ করে, সেখানে সে ড্রয়িং করে। কিসের ড্রয়িং করে বলতে গেলে অনেকটা গ্রাফিক্যাল ড্রয়িং করে, বা কমার্শিয়াল ম্যাগাজিনে সে ছবি আঁকে। সেই ছবিগুলো কীরকম ছবি আমি একটু বুঝিয়ে দিচ্ছি অনেকটা, তাহলে বুঝতে পারবে। সেই ছবিগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখি বিভিন্ন কমিক্সে হোক, খবরের কাগজে হোক, ম্যাগাজিনে হোক, অনেক ছবি থাকে যেই ছবিগুলো কথা বলছে মনে হচ্ছে। এই ছবির একজন কথা বলছে, যে তার মাথার উপরে কিছু লিখে দেওয়া হলো যে ও এটা বলছে, তার পাশের জন এরকমটা বলছে। তোমরা কমিক্স বা ম্যাগাজিনে দেখে থাকবে বা খবরের কাগজেও দেখে থাকবে বিভিন্ন রকমের, যেমন অরণ্যদেব, ম্যানড্রেক এরকম, বা ছোটা ভীম হোক, তাদের ম্যাগাজিনের যে কথাগুলো, এই কথা বলছে, ও ওই কথা বলছে। তো সেরকমই ড্রয়িং করে থাকে কমার্শিয়াল ম্যাগাজিনে সু, মানে আমি তোমাদের বোঝানোর জন্য বিষয়টা বললাম। তো সেটা করে জীবন ধারণ করে, সেটা করে সে কী করে জীবন ধারণ করে, ইন দ্য সেন্স তাদের খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা করে। তো সেটাকে তাকে করতে হয় এখন এই রুমে থেকে, কারণ জন সিকে দেখতে হয়। সু দিনরাত জন সির ট্রিটমেন্ট করছে, এদিকে জন সি সুস্থ হতে চাইছে না। এমত অবস্থায় সু কী করে, তাদের ঠিক নিচের তলায় যে থাকে একজন বৃদ্ধ, যার নাম বেহেরম্যান, তার নাম হলো বেহেরম্যান। সেই বেহেরম্যানের নিকটে যায় এবং বেহেরম্যানকে বলে যে জন সির এই অবস্থা, জন সিকে সুস্থ করতে হবে, কিছু একটা করুন। মানে উপায় খুঁজে পায় না সে, তাই বেহেরম্যানের কাছে যায় এবং বেহেরম্যান খেপে যায়, একটু খিটখিটে মেজাজের। বেহেরম্যান খিটখিটে মেজাজের হওয়ার পেছনে কারণ আছে, কারণ তার বয়স 70 বৎসর, কিন্তু
তার জীবনের একটা লক্ষ্য, সে একটা মাস্টারপিস তৈরি করবে, যেটা সে আজ অবধি করতে পারেনি। মাস্টারপিস কাকে বলি? এমন কিছু একটা তৈরি করা যেটা সকলকে চমকে দেবে এবং এটা ইউনিক হবে, ভীষণই, শুধু ইউনিকই হবে না, সেটা আলোচ্য বিষয় হবে এবং সেরকম জিনিস সহজে অন্য কেউ বানাতে পারবে না। এরকমই কিছুকে আমরা বলি মাস্টারপিস ওয়ার্ক, যেটা মাস্টারপিস বানিয়েছে ও, মানে ও এটা এমন জিনিস বানিয়েছে যেটা অন্যরা সহজে বানাতে পারবে না, সেটা দারুণ, যেটা আমরা এক্সপেক্ট করিনি এতটা ভালো কিছু করে দিয়েছে। সেরকম কিছু একটা সে পেইন্টিং করতে চায়। এই বেহেরম্যান নিজেও হলেন একজন পেইন্টার, সে নিজেও একজন পেইন্টার বা ছবি আঁকেন, কিন্তু সেই মাস্টারপিস যে পেইন্টিং সেটা তিনি এখনও আঁকতে পারেননি, সেটা তার ব্যর্থতা, তাই তিনি একটু খিটখিটে মেজাজের। তো যখন সু জনসির ব্যাপারে বেহেরম্যানকে বলে, তিনি ভীষণই ক্ষেপে যান। জনসির এরকম বাচ্চামো কথা শুনে রীতিমতো বেহেরম্যান ক্ষেপে যায় এবং বেহেরম্যান বলে, এটা কী রকমের বাচ্চামো হচ্ছে বা মানসিক সমস্যা দেখা দিয়েছে হয়তো জনসির, এটা ঠিক নয়। সুকে সে বলে এবং খেপে গিয়ে বলে এবং সু অনুরোধ করে বেহেরম্যানকে কিছু একটা করার জন্য। অ্যাকচুয়ালি বেহেরম্যান ওপর দিক থেকে ভীষণই ক্ষিপ্ত হলেও, খিটখিটে মেজাজের হলেও, মনটা ভীষণ দয়ালু ছিল, তার বড় ছিল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে, আর জনসি ভাবতে থাকে তাহলে একটা পাতাও হয়তো আর থাকবে না, শেষ পাতাটিও ঝরে পড়বে ওই আইভি গাছের এবং তারও বাঁচার আশা শেষ হয়ে যাবে, সেও হয়তো মারা যাবে। এটা ভাবতে থাকে জনসি। সুও ভীষণ চিন্তায় থাকে, কারণ সু জানে যে জনসি সেরকমই ভাবছে। তারপর দিন সকালে কাঁপতে থাকে জনসি, ভীষণ ঠান্ডায় কাঁপতে থাকে। নভেম্বর মাস, একদিকে নভেম্বর মাস, অন্যদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমাদের এখানেই তো ভীষণ ঠান্ডা, নভেম্বরে যদি ঝড় বৃষ্টি হয় কী রকম ঠান্ডা পড়বে বুঝতেই পারছি আমরা। আর আমেরিকায় নভেম্বর মাস ভীষণ ঠান্ডা, তার উপরে ঝড় বৃষ্টি, মানে ভীষণ রকমের ঠান্ডা, যেটা আমরা হয়তো এখানে ভাবতে পারছি না। সেই ঠান্ডায় সে কাঁপতে কাঁপতে ভয়ে সুকে বলে জনসি যে জানালা খুলতে, এবং জানালা খোলার পরে জনসি অবাক হয়ে যায় যে একটি গাছের পাতা তখনও, মানে একটি পাতা সেই আইভি গাছের তখনও ঝুলে রয়েছে এবং পাতাটি গাঢ় সবুজ রঙের, যার কিনারাগুলো একটু হলদেটে, এবং সে অবাক হয়ে যায় ও তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, লজ্জাবোধ কাজ করে, যে সে বুঝতে পারে ওই পাতাটিকে দেখে, সে বুঝতে পারে বা তার এপিফ্যানি হয় বলতে পারি, যে যদি পাতাটি গাছকে শক্ত করে ধরে রাখতে পারে এত ঝড় বৃষ্টির মাঝেও, সে গাছটিকে বাঁচানোর জন্য সে ওখানে থাকতে পারে এবং সে নিজেকে বাঁচানোর জন্য শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারে গাছকে, তাহলে আমারও তো এখনও আশা রয়েছে, আমিও যদি বাঁচার আশা করি তাহলে আমিও সুস্থ হয়ে উঠব ঠিক ওই গাছের পাতার মতো। কারণ গাছের পাতাটি ঝড় ঝঞ্ঝা সামলেও শেষ পাতাটি টিকে ছিল, অর্থাৎ সমস্ত আশা শেষ হয়ে যায়নি, যতক্ষণ রয়েছে শ্বাস ততক্ষণ রয়েছে আশ, বলে না, সেটাই। তো সে ওটাকে দেখে কনফিডেন্স পায়, লজ্জিত বোধ করে এবং সে বাঁচার উদ্যোগী হয় নতুন করে বাঁচার জন্য, এবং সেটাই তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলে, তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে। ডাক্তাররাও বলে ইয়েস, এখন জনসি সুস্থ হচ্ছে, আর কোনো ভয় নেই। তখন সু রিভিল করে যে ওই যে গাছের পাতাটি যে দেখতে পাচ্ছি আমরা, সেই গাছের পাতাটি অ্যাকচুয়ালি আসল পাতা নয়, এবং রাতে সেই ঝড় বৃষ্টির রাতে বেহেরম্যান সে পাশের দেওয়ালে একদম হুবহু অরিজিনাল রিয়াল পাতার মতো একটি পাতা তার রং তুলি দিয়ে এঁকে গিয়েছে, এবং তার পাশেই ওই দেওয়ালের পাশে, কারণ তার জানালার কাচের পাশেই একটি দেওয়াল ছিল, যেই দেওয়ালের সঙ্গে জড়িয়ে ছিল সেই আইভি গাছ, লতাপাতা গোত্রের সেই আইভি গাছটা, সেই আইভি গাছের যে সমস্ত পাতা অ্যাকচুয়ালি ঝরে গিয়েছিল, আর যেটাকে পাতা তারা ভাবছে সেই পাতাটা অ্যাকচুয়ালি কোনো পাতা নয়, বেহেরম্যান সেটা সে রং তুলি দিয়ে ওই বৃষ্টির রাতে, ঝড় বৃষ্টির রাতে সে এঁকে গিয়েছে সেখানে, যেন সেটা রিয়ালিস্টিক হয় এবং জনসিকে সেটা আশা জাগায়, ও জনসি যেন নিজের জীবনের প্রতি আশাপ্রদ হয়ে বাঁচতে পারে। কিন্তু সেই ঝড় বৃষ্টিতে ওই কাজ করার জন্য অত্যধিক ঠান্ডা লেগে বেহেরম্যানের নিউমোনিয়া হয়ে যায়, আর সেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই বেহেরম্যান মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে তার মাস্টারপিস এঁকে যায়, অর্থাৎ এখানে বৃষ্টিতে ছবিতে যাকে দেখতে পাচ্ছি সে বেহেরম্যান, এবং দেওয়ালে ছবি আঁকছে বেহেরম্যান, পাশে মই, সে মই নিয়ে বৃষ্টির রাতে হাতে রং তুলি নিয়ে ছবি আঁকে আইভি গাছের ডালের মতন অরিজিনাল,
কাকায় বাঁচানোর জন্য, জনসিকে বাঁচানোর জন্য। সে তার মাস্টারপিস এঁকে একজনের জীবন দিয়ে যায়, অর্থাৎ একজনকে জীবন ফিরিয়ে দেয়, যেই জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছিল নিজের জীবনের মায়া না করে, এবং সেই ঝড় বৃষ্টিতে ভিজে সে আক্রান্ত হয়ে নিউমোনিয়া মারা যায়। অর্থাৎ সে তার জীবনের মাস্টারপিসটি আঁকার জন্য নিজের জীবন দিয়ে দেয়, এবং নিজের জীবন দিয়ে সে তার জীবনের মাস্টারপিসটি এঁকে যায়, এবং সে আর ব্যর্থ নয়। কারণ তার মেজাজ এতদিন খিটখিটে হয়েছিল একটাই কারণে, সে মাস্টারপিস আঁকতে পারছিল না, অর্থাৎ সেই ইউনিক পিসটা সে আঁকতে পারছিল না, এবং সেই মাস্টারপিসটা আঁকার জন্য সে তার জীবন অবধি দিয়ে দেয়। তার মানে একজন শিল্পীর শ্রেষ্ঠত্ব তার শিল্পকর্মে তখনই ফুটে ওঠে যখন তার সেই শিল্পকর্ম কাউকে প্রভাবিত করবে, কারো জীবনকে প্রভাবিত করবে, বদলে দেবে, পজিটিভ কিছু আউটকাম আনবে, প্রভাবিত করবে, তখনই তার সেই শিল্পকর্মের মেইন গুরুত্ব থাকে। এই জন্য শিল্পীকে কী হতে হবে? আত্মত্যাগী হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, এবং তাকে সমস্ত রকম প্রতিকূলতাকে তার কাটাতে হবে ও আত্মত্যাগ করতে হবে। তবেই সে তার সেই যে শিল্পীর গুণ, শিল্পী সত্তা, সেটা সে অর্জন করতে পারবে, এবং সেটা মানুষকে, ভবিষ্যৎকে, পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলবে, এবং সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, এবং তখনই তিনি মহান হবেন, তার অমরত্ব তিনি পাবেন, তার শিল্পকর্মের অমরত্ব পাবেন, নিজে অমরত্ব পাবেন, এবং সেটা নিজের জীবন দিয়ে হলেও। এটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। যাই হোক, বিস্তারিত অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু রয়েছে এই গল্পে, সেই বিশ্বাস, আত্মবিশ্বাস ফিরে পাওয়া থেকে শুরু করে এভরিথিং, সেই সমস্ত কিছু জানতে চাইলে এবং বিস্তারিতভাবে পড়তে চাইলে, কারণ উইলিয়াম সিডনি পর্টারের জীবনটাই ভীষণ ইন্টারেস্টিং, সেই ব্যাপারে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের কোনো রকমের কোচিং, নোটস ইত্যাদির হেল্প লাগলে অনলাইনে অবশ্যই জানাবে, আমি হেল্প করে দেব। ধন্যবাদ।